সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে। আজ আমরা দশম শ্রেণীর সিভিল কনস্ট্রাকশন সাবজেক্টের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারের বাংলা অর্থ হচ্ছে কাঠামো। আমরা যে কোনো বিল্ডিং তৈরি করার সময় আমাদের প্রথম যে জিনিসটা খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ের একটা প্ল্যান তৈরি করতে হবে, একটা ড্রয়িং তৈরি করতে হবে। সেই ড্রয়িং অনুপাতে আমাদের কাজগুলো করতে হবে। তো আমরা যেই ধরনের বিল্ডিং তৈরি করি না কেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের নির্দিষ্ট কিছু কাঠামো থাকে। সেই কাঠামোগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধরো আমরা এখানে প্ল্যান একটা অঙ্কন করি আর কি। 2 কক্ষ বিশিষ্ট একটা রুমে আমরা প্ল্যান করি। এটা হচ্ছে 2 রুম বিশিষ্ট একটা কক্ষ। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই প্ল্যান অনুপাতে আমাদের ভূমির মধ্যে আমাদের লেআউট দিয়ে নিতে হবে। লেআউট হচ্ছে কি, যে প্ল্যানে যে দাগগুলো আছে এই দাগগুলো সবগুলো জমির মধ্যে স্থাপন করে, এটাই হচ্ছে লেআউট। তো আমরা প্রথমে কি কাজ করব? প্রথমে কাজ করব এখানে লেআউট স্থাপন করব। লেআউট স্থাপন করার পর আমরা এখানে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা ধরো এখানে ট্রান্স করব, গর্ত খনন করব, যেটাকে আমরা বলি ভিত্তি। আমরা এরকম নির্দিষ্ট মাপ করে নিব প্রস্থ অনুযায়ী। একটা ভিত্তির প্রস্থ যা হবে ঠিক সেই অনুপাতে এখানে আমরা গর্ত করে নেব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লেআউটটা স্থাপন করতে হবে, মানে প্ল্যান অনুযায়ী ভূমিতে সেটা স্থাপন করতে হবে। পরবর্তীতে আমরা যেভাবে গর্ত করব, বলতে ভিত্তি খনন করব, ঠিক সেই মাপে আমাদের এখানে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হবে ভিত্তি। তাহলে এখানে আমরা আলোচনা করতে পারি কি, যে কোনো কাঠামো আমরা নির্মাণ করতে চাই, হয় সেটা বিল্ডিং, হয় সেটা একটা রিটেনিং ওয়াল, হোক সেটা একটা ড্যাম বা বাঁধ, অথবা অন্য কোনো স্ট্রাকচার, আমাদের প্রথমে সেটার একটা লেআউট স্থাপন করে তার ফাউন্ডেশন খনন করতে হবে, ভিত্তি খনন করতে হবে। তাহলে ভিত্তিটা হচ্ছে একটা কাঠামোগত বিষয়বস্তু। এরপরে ধরো সেখানে কলাম করতে হবে, গ্রেড বিম করতে হবে, তারপর উপরে টাই বিম করতে হবে, ঠিক আছে, স্ল্যাবের কাজ করতে হবে। এইভাবে আমরা কাজগুলো করব। তা আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ভিত্তি। তাহলে আমরা একটু পয়েন্টটা লিখে ফেলি, যে প্রথম কথা হচ্ছে এখানে কি আমরা কি কাজ করলাম, সেটা হচ্ছে ভিত্তি। প্রথম কথা হচ্ছে ভিত্তি। তাহলে আমরা বলবো ভিত্তি কি, ভিত্তিটা কি জিনিস। তাহলে আমরা এখানে আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভিত্তি হচ্ছে সেই কাঠামোটা বা সেই অংশটা একটা বিল্ডিং এ যেটা মাটির নিচে অবস্থান করে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মাটির নিচে যে কাঠামো তৈরি করা হয়, যা উপরের সাবস্ট্রাকচারের বলতে উপরের ভার বহন করে, তাকে ভিত্তি বলা হয়। তাহলে ভিত্তিটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে পারি, সেটা মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে। ধরো মাটিটা যদি তোমার নরম প্রকৃতির হয়, ভঙ্গুর প্রকৃতির হয়, মাটি আমাদের মানে বসে যাওয়া বা ওখানে ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের বিশেষ কৌশল অবলম্বন করে ভিত্তি নির্মাণ করতে হয়। তাহলে ভিত্তি কয় প্রকার, এখন আমাদের একটা আলোচনা আসতে পারে যে ভিত্তি কয় প্রকার। তাহলে ভিত্তি হচ্ছে 2 প্রকার। ভিত্তির প্রকারভেদ। এখানে আমরা পড়ার আলোচ্য বিষয়টা হচ্ছে ভিত্তির প্রকারভেদ। তাহলে ভিত্তি কত প্রকার? ভিত্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গভীর ভিত্তি আর একটা হচ্ছে অগভীর ভিত্তি। তাহলে আমরা আমাদের সচরাচর যে কাজগুলো করে থাকি সেই ভিত্তিটা হচ্ছে অগভীর ভিত্তি। ধরো আমাদের বাড়িতে আমরা যে ভিত্তির কাজগুলো করি। আর গভীর ভিত্তি মূলত করা হচ্ছে ধরো পদ্মা সেতু, এরকম বড় বড় যে স্ট্রাকচারগুলো আছে, অথবা হাই রাইজ বিল্ডিং, সেখানে মূলত গভীর ভিত্তির কাজ করে। তাহলে ভিত্তি কত প্রকার হলো? 2 প্রকার, একটা হচ্ছে অগভীর ভিত্তি আর একটা হচ্ছে গভীর ভিত্তি। অগভীর ভিত্তি কাকে বলে এখন আমরা যদি বলি, তাহলে আমরা সহজ কথায় বলতে পারি অগভীর ভিত্তি। এখানে আমি লিখে ফেলি, 1 নাম্বার হচ্ছে কি অগভীর ভিত্তি, আর একটা হচ্ছে গভীর ভিত্তি।
তাহলে অগভীর ভিত্তি এবং গভীর ভিত্তি এখানে লেখা হলো। অগভীর ভিত্তি কাকে বলে? যে ভিত্তির প্রস্থ এবং গভীরতা সমান অথবা প্রস্থের তুলনায় গভীরতা কম, অথবা বলা যেতে পারে যে ভিত্তি খনন করে নির্মাণ করা হয় সেটাই হচ্ছে অগভীর ভিত্তি। আর যে ভিত্তি বিভিন্ন মেশিনারিজ ব্যবহার করে তৈরি করা হয় এবং যার প্রস্থ গভীরতার অনুপাত অনেক বড় হয়ে থাকে তাকে বলা হচ্ছে গভীর ভিত্তি। তো এই হচ্ছে আমাদের ভিত্তি নিয়ে প্রথম আলোচনা। তাহলে ভিত্তি আমরা বুঝলাম কি, ভিত্তি কত প্রকার সেটা বুঝলাম, ঠিক আছে না? তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভিত্তি নির্বাচনের সময় আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে ওখানকার মাটির গুণাবলী, ঠিক আছে, মাটির ওখানে আগে কোনো গর্ত ছিল কিনা, অথবা আমরা ওখানে কোন ধরনের স্ট্রাকচার তৈরি করব, আমরা কি হাই রাইজ বিল্ডিং করব না একতলা দুইতলা বিল্ডিং করব, আমাদের ওখানে মানে ভরটা কেমন আসবে। তো এই সব জিনিস বিষয় মানে বিবেচনা করতে হবে। বিবেচনা করে আমরা ভিত্তিটা তৈরি করব, এই হচ্ছে কথা। তো সচরাচর বলা হচ্ছে যে সাধারণ অর্থে এই হচ্ছে স্ট্রাকচার তৈরি করার প্রথম কাজ। তার ফাউন্ডেশন কিভাবে করা হয় আমি এখানে একটা চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা ভূমি নেবে, এই হচ্ছে আমরা গর্ত করে ফেললাম, তাহলে এটাই হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ভিত্তি, ভিত্তির গর্ত, ঠিক আছে। এখানে আমরা তৈরি করব। তোমরা হয়তো এরকম চিত্র হয়তো দেখে থাকবা বা এই ধরনের বাস্তবেও তোমরা হয়তো লক্ষ্য করে থাকতে পারো। তো যাই হোক, এইভাবে আমরা ভিত্তি খনন করব, করে এখানে একটা স্ট্রাকচার তৈরি করব। ধরো এখানে যদি আমরা ইটের কাজ করি তাহলে প্রথমে একটা আমরা সোলিং করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা ভিত্তি ধীরে ধীরে উপরে উপরে যাব, এইভাবে আর কি ভিত্তির এইরকম করে ধর এখানে একটা প্লেট লেভেল হবে, তার উপরে স্ট্রাকচার তৈরি করা হবে। ঠিক এইভাবে ভিত্তির কাজটা আমরা করে থাকি। তো যাই হোক, এরপরে আসো যে ভিত্তি তৈরি করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সচরাচর, সেটা হচ্ছে র্যাঙ্কিনের সূত্র, ঠিক আছে। র্যাঙ্কিন নামে একজন বিজ্ঞানী অগভীর ভিত্তি কিভাবে খনন করতে হয় সেই ব্যাপারে একটা সূত্র দিয়েছিলেন। আমি সূত্রটা আগে লিখি প্রথমে, তারপরে তোমাদের এটা ব্যাখ্যা করা হবে। তো র্যাঙ্কিনের সূত্রটা হচ্ছে, র্যাঙ্কিনের সূত্রটা অগভীর ভিত্তির জন্য। আর অগভীর ভিত্তির গভীরতা, অগভীর ভিত্তির গভীরতা, ঠিক আছে। এটাকে আমরা যদি এইচ দ্বারা প্রকাশ করি, গভীরতা হাইট, যেটাকে বলা হচ্ছে হাইট, অগভীর ভিত্তির গভীরতা হাইট, তাহলে সূত্রটা এরকম হবে p ভাগ w ইনটু 1 মাইনাস sin phi ডিভাইডেড 1 প্লাস sin phi হোল স্কয়ার। এই হচ্ছে অগভীর ভিত্তির গভীরতা নির্ণয়ের র্যাঙ্কিনের সূত্র। এখানে আসলে h বলতে তো তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে গভীরতা, p বলতে কি বোঝায়, w বলতে কি বোঝায়, আর এখানে যে phi বলতে কি বোঝায়, sin তো এগুলো বুঝতেছো। তো এগুলা বলতে এগুলা কি অর্থ আছে আমরা সেই নোটেশনটা লক্ষ্য করব। তাহলে এখানে p মানে কি, p মানে হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা, মাটির ভার বহন ক্ষমতা। w মানে হচ্ছে মাটির একক ওজন, আর phi মানে হচ্ছে মাটির স্থিরতা কোণ, মাটির স্থিরতা কোণ, তাহলে মাটির স্থিরতা কোণ। এই হচ্ছে p মানে হচ্ছে এটা, w মানে আর phi মানে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে মাটির গভীরতা এটা d চলে আসবে, মাটির গভীরতা আসবে মিটার এককে, এখানে পিটা আসবে কেজি পার বর্গ মিটার, এটা হবে কেজি পার বর্গ মিটার, কেজি পার বর্গ মিটার হবে। এরপর হবে কেজি পার ঘনমিটার, এর একক হবে কেজি পার ঘনমিটার।
আর এখানে স্থিরতা কত বুঝতেছো, ডিগ্রিতে হবে আর কি, ডিগ্রি। এই তো যা হোক, এই সূত্র ব্যবহার করে আমরা চাইলে যে কোনো অগভীর ভিত্তির গভীরতা, ন্যূনতম গভীরতা নির্ণয় করতে পারি। র্যাঙ্কিং এর সূত্র ব্যবহার করে তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। আমার মনে হয় এই উদাহরণটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করতে পারবা এবং ভিত্তির গভীরতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা মানে বলতে পারবো আর কি। তো যা হোক, আমরা একটা স্ট্রাকচারের প্রথম ধাপটা আমরা সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে কি ভিত্তি। এরপর আমরা যে ধাপটাতে আসবো সেটা হচ্ছে দেওয়াল, দেওয়াল বা কলাম এই জাতীয় বিষয়ে আলোচনা করব। তো যা হোক, আমরা এখানে যদি বলি কলাম, এরপর আমরা আলোচনা করতে পারি বিম। ঠিক আছে, এগুলো সহযোগে একটা স্ট্রাকচার তৈরি করা হয়। তো যা হোক, এখানে কলাম, কলাম বলতে বোঝায় সেই মেম্বারটা যেটা মূলত একটা বিল্ডিং এর উপরে লোড বহন করে ভিত্তিতলে স্থানান্তর করে। ঠিক আছে, তো কলামগুলো আমরা কলামের বিকল্প হিসাবে বলা যেতে পারে, যদি মানে বিল্ডিংটা ফ্রেম স্ট্রাকচার হয় সেক্ষেত্রে কলামটাই হবে এখানে মূল আলোচ্য বিষয়। আর যদি লোড বিয়ারিং ওয়াল হয় সেক্ষেত্রে সেটা হবে ওয়ালটাই। তো আমাদের বাড়িতে আমরা যে ঘরগুলো করে থাকি বা যে ধরনের দেওয়াল তৈরি করি সেটা মূলত লোড বিয়ারিং ওয়াল। এখানে কোনো ওই ধরনের ফ্রেম স্ট্রাকচার চিন্তা করা হয় না, তবে ইদানিং যুগে ফ্রেম স্ট্রাকচারের প্রচলনটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে যা হোক, কলাম যদি বলতে চাও তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কলামটা হচ্ছে একটা, আমি এখানে চিত্র আঁকি তোমরা দেখে তাহলে বুঝতে পারবা। কলাম এটা একটা ব্রিক কলাম। ঠিক আছে, একবার ভিত্তি সহকারে আমি একটা ব্রিক কলাম আঁকলাম। তো ধরো এটা একটা ক্রস সেকশন, ক্রস সেকশন, একটা কলামের ক্রস সেকশন, একটা ব্রিক কলাম চিন্তা করো। এটা আমরা চাইলে স্টিলেরও তৈরি করতে পারি, মানে আরসিসি কলাম আর কি। ঠিক আছে, আরসিসি কলাম। তো যা হোক, ব্রিক কলামের যে জিনিসটা মূলত এটা, এই থিমটাই মূলত আরসিসি কলামের ক্ষেত্রে একই রকম হতে পারে, তবে এখানে স্ট্রাকচারগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যা হোক, আমরা যেটা আছে সেটা আলোচনা করি। প্রথমে কি করতে হবে, একটা কলাম তৈরি করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে প্রথমে এক স্তর সোলিং করতে হবে, তার উপরে একটা ঢালাই করতে হবে, সিসু করতে পারি আর সিসু করতে পারি। যদি ব্রিক কলাম হয় সেক্ষেত্রে আমরা ব্রিক এরকম স্টেপ বাই, এটাকে বলা হয় স্প্রেড ফুটিং, এই জাতীয় আমরা ফুটিং তৈরি করব। আর যদি এটা ঢালাইয়ের ব্যাপার হয় তাহলে হয়তো আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা প্রস্থ অনুযায়ী আমরা ঢালাই করব, তারপর আবার এখানে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী আমাদের ঠিক ড্রয়িং এ যা দেওয়া থাকে সেভাবে করব। তো মাটির নিচে ধরো এই অংশটা মাটির নিচে অবস্থান করতেছে, এটা হচ্ছে মাটির নিচের অংশ, এর নাম হচ্ছে, এটাকে বলা হবে মাটির নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে সাব স্ট্রাকচার, আর মাটির উপরে যে অংশটা আছে এটা হচ্ছে সুপার স্ট্রাকচার। ঠিক আছে, তো কলম তাহলে মাটির মধ্যেও থাকবে উপরেও থাকবে। যদি এটা আরসিসি কলাম হয় সেক্ষেত্রে অন্যভাবে থাকতে পারে, তবে পোর্শনগুলো একই রকমের থাকবে। ঠিক আছে, নাম যা আছে এটাই থাকবে। তো বিম ঠিক কলমের উপরে, ধরো এখানে যদি আমরা একটা আনুভূমিক যে মেম্বারটা যা মূলত স্ল্যাব বা অন্য কোনো জিনিসের ভার বহন করে, ধরো এটা আমরা একটা চিন্তা করতে পারি, এটা হচ্ছে একটা বিম। ঠিক এই কলামের উপরে এইভাবে যেটা থাকবে সেটা হচ্ছে বিম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে স্ট্রাকচারের ফান্ডামেন্টাল অংশ, এগুলো হচ্ছে মৌলিক অংশ। আমরা যে বিল্ডিং এ করতে যাই সেখানে কলামের প্রয়োজন আছে, ভিত্তির প্রয়োজন আছে, বিমের প্রয়োজন আছে। ঠিক আছে, সেটা হয়তো নাম এক এক জায়গায় এক রকম হতে পারে। এই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে আরো অনেক বিষয় আলোচনা আছে। আগামী ক্লাসে আমরা এই আরো একটা ক্লাস নিতে হবে এই চ্যাপ্টার, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। যাই হোক, তোমরা যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, দেখছো, তাদেরকে আবার ধন্যবাদ জানাই। পাশাপাশি বলি যে করোনা ভাইরাসের সময় নিজে সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে, পাশাপাশি পরিবারের সুরক্ষা।
যার জন্য যেখানে জনসমাগম থাকবে সেই জায়গাগুলো পরিহার করে চলাফেরা করতে হবে। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। এই বলে আজকের ক্লাসে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।